বাণিজ্যিক স্পন। স্যার হয়তো রেশিওটা বলছে, কিন্তু আরও অনেক কিছু বলা বাকি আছে, আমি পরিপূর্ণটা শেষ দিচ্ছি। শুরুতে আপনি কথাটা এভাবে লেখেন যে 100 স্পন প্যাকেটের রেশিও, প্রতিটি প্যাকেটের ওয়েট হাফ কেজি। আচ্ছা, পয়েন্ট আকারে লিখেন, ঠিক আছে। 16 কেজি গাছের কাঠের গুঁড়ো। তবে এখানে সব ধরনের গাছের কাঠের গুঁড়ো কিন্তু হবে না। আমাদের কাঠের গুঁড়ো দুই ধরনের জানি, একটা হচ্ছে ফার্নিচার জাতীয়, আর একটা হচ্ছে আমাদের ফল গাছ। যেমন ফার্নিচার জাতীয় মেহগনি, সেগুন, ইউক্যালিপটাস, শিলকড়ি, আকাশী, লোহা কাঠ, এসব টাইপের যে গাছগুলো হয় এটার ভিতরে নিউট্রিশনটা অনেক বেশি থাকে, যেমন অনেক হার্ড হয়, শক্ত, ফার্নিচারটা ভালো হয়। আর ফল গাছটা একটু কম থাকে তুলনামূলক, একটু সফট, নরম হয়। আমার মাশরুমের ক্ষেত্রে নরম টাইপ প্রয়োজন আছে। আমি চেষ্টা করবো যে ফল গাছটা দেওয়ার জন্য, কিন্তু যখন সরাসরি কাজ করতে যাব তখন কিন্তু ফল গাছেরটাই পাবো না, খুব কম, ওইটাই বেশি পাবো। তো সেক্ষেত্রে কী করবো, এক গাছের কাঠের গুঁড়োটা যেন না আসে, কারণ এখানে শুধু আমার মেহগনি গাছের কাঠের গুঁড়োটাই আছে। আমরা তো সমিল থেকে কাঠের গুঁড়োগুলো নিতে পারি। তো মেহগনি যদি থাকে তাহলে এটা কিন্তু ফার্নিচার জাতীয়, এটার সাথে যে কোনো গাছের কাঠের গুঁড়ো অ্যাড করে নেব, তাহলে আমার হবে। আর যদি 6 থেকে 7টা যদি মিক্স করা থাকে তো আমার আরও ভালো। মানে নিলাম 16 কেজি গাছের কাঠের গুঁড়ো, 8 কেজি গমের ভুসি মোটাটা। আমার কথা যদি বুঝতে যদি সমস্যা হয় তবে সাথে সাথে বলবেন। হ্যাঁ, মোটাটা। আচ্ছা, 1 থেকে 2 কেজি ধানের তুষ বা ধানের খড়। 1 থেকে 2 কেজি বলা আছে, তো আমরা এখানে 1 কেজি ব্যবহার করবো। 1-এর উপরে টিক মার দিয়ে রেখে ধানের খড় 1 কেজি, 1 থেকে নিয়ে 2 কেজি ধানের গুঁড়া, ধানের তুষ এবং কি ধানের খড়, যে কোনো একটা। আচ্ছা, এখানে একটু ভেঙে বলতেছি। তুষ আমরা দুই ধরনের ধরে রাখি, যেমন একটা হচ্ছে যখন চাউল থেকে আমরা ধানটা আলাদা করি, একটু বড় সাইজ বের হয়, এটাকে আমরা সাধারণত কুড়া বলি। আর একটা হচ্ছে শেষ ফিনিশিং এ আরেকটা বের হচ্ছে ছোট, ওটাকে তুষ বলে। জিনিসটা কিন্তু একই, জাস্ট একটা ছোট একটা বড়। আপনি এটা যেখানে মানে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নাই, ওই দুটোর ভিতরে একটা। হ্যাঁ, নিতে পারেন। আর এটা যদি না ব্যবহার করেন, খড় ব্যবহার করবেন। খড়ের সাইজটা কিন্তু অনেক লং থাকে, অনেক বড়, ঠিক আছে। আচ্ছা, চুন, ক্যালসিয়াম কার্বনেট চুন 100 গ্রাম। চুন কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বন হাইড, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হাইড, যেটা এটা আমরা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। যখন পুকুরের পানি পরিষ্কার করে দেখবেন, পলিবেগ থেকে যখন চুন বের করতেছি তখন চাকা অবস্থায় থাকে, পানির সাথে মিক্সড হলে কিন্তু গরম হয়ে যায়। এটা কিন্তু সেই চুন না, না, এটা চাষের ক্ষেত্রে জমিতে ব্যবহার করে দলচুন, কৃষি চুন। এটা কত 100 গ্রাম? হ্যাঁ, 100 গ্রাম। এটা পানিতে দিলে গরম হবে না, এটা সাথে সাথে পানি দিলে গরম হয় না ওরকম ভাবে, আর এটা কখনো জমাট বাঁধে না। সংকেতটা লিখে রাখলেও রেখে দিতে পারেন, সবগুলো চুন সংকেত একই হয়, CaCO3। আচ্ছা, তারপরে পানি হবে 22 থেকে 25 কেজি। পানি হবে 22 থেকে 25 কেজি, 22 থেকে 25 কেজি, 22 থেকে 25 কেজি। এখন এখানে যদি আপনি টোটালি যোগ করে দেখেন তাহলে হবে 50 কেজি 100 গ্রাম। টোটাল যদি যোগ করে দেখেন তাহলে হবে 50 কেজি 100 গ্রাম। এখানে 22 থেকে 25 কেজি কেন বলতেছে? এক ডিস্ট 22 অথবা এক ডিস্ট 25 বললে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার সেজন্য প্রথমে আপনার বলে দিয়েছিলাম যে 100 স্পন প্যাকেটের রেশিও, প্রতিটি প্যাকেটের ওয়েট হাফ কেজি। এখন 50 টাকা 2 দিয়ে গুণ দিলে আমার 100 প্যাকেট চলে আসে। এখন এই অনুযায়ী আমরা কাজ করব। আর আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে একটা কিংবা 2টা প্যাকেট তৈরি করে দেখাবো, এর পরবর্তীতে আপনারা সবাই করতে হবে। সরাসরি ব্যবহার করা যাবে না, জি, ব্যবহার করা যাবে। আপনার এটা যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তাহলে পানির পরিমাণ কম লাগবে, আর যদি আর্দ্রতা একটু শুকনা থাকে তাহলে কম লাগবে, শুকনো হলে বেশি। আচ্ছা, যেহেতু আমরা 100 প্যাকেট দিয়ে শুরু করছিলাম, তাহলে ধরে রাখেন এখানে 100 প্যাকেট দিই, ঠিক আছে। ধরেন এখানে আমার 16 কেজি আছে, 8 কেজি গমের ভুসি।
দামি জিনিসটা গমের ভুসিটাই দামি জিনিস। এখন গমের ভুসি হচ্ছে 8 কেজি, ভুট্টা বসে এটা সবচেয়ে দামি। তুষ 1 কেজি, তুষ 1 কেজি, 1 থেকে 2 কেজি। আর এই চুনটা দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু নর্মালি কিন্তু এভাবে দেওয়া যাবে না। যখন আমরা 16 কেজি নেব পরিমাণ অনেক বেশি থাকবে, আর চুনটা আপনার মানে অনেক হালকা দিতে গেলে বাতাসে ওড়ে। আমার যদি উড়ে যদি চলে যায়, যদি 1 গ্রাম চলে যায়, আমার ওই 1 গ্রামে ঘাটতি দিতে হবে। 100 প্যাকেটের জন্য 100 গ্রাম এটা দিতে হবে। 22 থেকে 25 কেজি পানি থেকে আমরা 2 লিটার পানি আলাদা করব, আলাদা করে 100 গ্রাম চুন মেপে আমরা 2 লিটার পানিতে গুলে তারপর এটা ব্যবহার করব। উড়ে যাওয়ার সম্ভাবনা নাই। বাস থেকে যদি 2 লিটার পানি আলাদা থাকে তাহলে 20 লিটার থাকে। এই কাজ করবো আমরা কেজি থেকে লিটারে চলে আসবো, কারণ বালতির গায়ে আমার লিটার লেখা থাকে, কেজি লেখা থাকে। পার কেজিতে পানি ধরে আপনার 1000 গ্রাম, আর লিটারে যদি আসে তাহলে 900 গ্রাম। 100 গ্রাম কিন্তু ঘাটতি থাকবে। আপনি লিটারের মধ্যে যদি 25 লিটার পানি নেন তাহলে এক্সট্রা করে 2 কেজি আরও 400 কিংবা 500 গ্রাম পানি আলাদা রাখতে হবে। 933 গ্রামের নাহলে তো পুষবে না। মেপে নিচ্ছি, এটাকে মিক্সড করতে হবে। এই কাজটা তো আমাদের পলিথিনের উপরে করতে হবে, মাটিতে বা অন্য কোনো ত্রিপলের উপরে করলে হবে। পলিথিনের উপরে করলে হচ্ছে, হ্যাঁ, ওটার উপরে করলে পাকা হবে। মেজের উপর করলে হচ্ছে, মাটিতে করা যাবে না, না। মাটিতে করা মাটিতে যাবে না। করা, মাটিতে করা ঠিক হবে, চকিতে করা যাবে, পলিথিনেই বেটার। পানি দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ পানি একসাথে দেওয়া যাবে না। সর্বপ্রথম 20 লিটার থেকে নিয়ে শুরু করলাম, এখন লিটারে চলে আসছে। আমার এই মিশ্রণটা পরিপূর্ণ কমপ্লিট। চাপ দিলে পানি পড়বে না, বাট জিনিসটা যে ভেজে আপনি অনুভব করতে পারবেন। আর বেশি করবেন নিয়ে যদি আপনি চাপ দেন, তারপর হালকা একটু নাড়াচাড়া দিলে ভেঙে যাবে জিনিসটা, কিন্তু একবার জমাট বাঁধা হয়ে থাকবে না। আর জিনিসটা বোঝার ক্ষেত্রে একটা কথা বলে, আপনাদের মাটির জৌ তৈরি করেন না, মাটির চুপ। কিছুটা ওইরকমটা হয়। আর আরেকটা হচ্ছে যে শীতকালে একটা পিঠা তৈরি করে, ভাপা পিঠা, ভাপ দিয়ে, ওখানে তোমার চাউলের গুঁড়ি থাকে। তো ওই মিশ্রণটা আর এই মিশ্রণটা অনেকখানি মিল, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে কি কখনো মুখে বলে শেখাতে পারবে না, এটা আপনারা সবাই একটু হাতে ধরে দেখবেন। আমি 2 পাশে দিয়ে দিচ্ছি, আর ধরে দেখার পর কেউ হাত ধরার প্রয়োজন নাই, কারণ একটু করে আপনারা সবাই কাজ করবেন তো এমনিতে মজা লাগবে। নিলাম। করে দেখেন। আমি চলে যাচ্ছি। দেখেন এই যে দেখেন এখানে। বাট পানির ভিতরে কিন্তু থেকে বলা হয়েছে, এটা কারণ হচ্ছে কাঠের গুঁড়ো। বেশি কম এটা যদি আমি সরাসরি যদি কাঠের গুঁড়োটা যদি সোমেল থেকে নিয়ে আসি, ভেজের পরিমাণটা বেশি থাকে, তখন আমি মিক্সের সময় পরিমাণটা একটু কম লাগবে। আর যদি শুকনো থাকে তাহলে পরিমাণটা বেশি লাগবে। এই জন্য যখন আমি পানিটা ব্যবহার করবো একসাথে কিন্তু দেওয়া যাবে না। আমি কিন্তু 2-3 বারে পানিটা দিয়েছি, এরকম 2-3 বারে দিতে হবে। যেমন প্রথমে আমার 20, তারপর 22, তারপর যদি প্রয়োজন পড়ে একটু দিয়ে আমি বাড়াবো, এরকম। বাবা পিঠার সিস্টেমে আচ্ছা, মিশ্রণটা আমার পরিপূর্ণ কমপ্লিট। এখন একটা প্যাকেজিং করব। প্যাকেজিং করার জন্য আমার যে পলির প্রয়োজন আছে, বাজারে যে নর্মাল পলি দেখি সে পলি হবে না। পলি এক জিনিস, পিপি এক জিনিস, ঠিক আছে? এখানে আমার পিপির প্রয়োজন আছে। পলিটা 22 থেকে নিয়ে 26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় গলতে শুরু করে। আর এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছি পিপি, পরিপূর্ণ নাম হচ্ছে পিপি প্রপারলি বা পিপি পলিথিন, সংক্ষেপে আমরা পিপি বলি। এটা 15 হচ্ছে এটা। আমরা এই ক্ষেত্রে যে পিপিটা ব্যবহার করি 7/10
পুরুত্ব 0.1, এটা নোট করে রাখা আছে। জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ 0.1, 7/10 7 ইঞ্চি বা 10 ইঞ্চি হ্যাঁ আর পুরুত্ব 0.1। 7 ইঞ্চি কোনো 10 ইঞ্চি থিকনেসটা তো কম বেশি হওয়াতে ওরকম পাবো কোথায় একটু কত বলবেন পুরুত্ব 0.1, সাইজ হচ্ছে 7/10 পুরুত্ব হচ্ছে 0.1 আচ্ছা পিপিতে তবে এটা 0.2 থাকে, কিন্তু দুই পাশে দুটো ছিট মানে কয়টা ছিদ্র থাকে আর কি, ওইটা আনলে কিন্তু ওভার হবে না, মোটা হবে এটা মোটা, ওটা দিয়ে কাজ হবে না। তবে এটা মোটা বলতে এটা কিন্তু মোটা করবো আমি, কিভাবে এই প্যাকেটে তৈরি করার জন্য ডাবল পিপি লাগবে আমার, সিঙ্গেলটা হবে না, এটা ডাবল লাগবে। আর যদি আপনি একটু যদি 0.2টা একসাথে নিয়ে নেন তাহলে কিন্তু বাড়তে পারবেন না, ও। ওয়ানটাই লাগবে, ওয়ানটাই লাগবে। একেবারে ডাবলই করবেন। ওয়ানটাই কিন্তু ডাবল করতে ডাবল হবে। দিতে হবে শুনুন। 0.1টা দিয়ে ডাবল হয়ে যাবে 0.2 হয়ে যাবে দুই সাইডে ছিদ্র তো ওরা করে নেয়। আমরা সর্বপ্রথম 350 গ্রামের মতো নেব, হাতের একটা আইডিয়া অনুযায়ী। চারবার নিলে সুন্দর করে প্যাকেটের কর্নারটা আমরা ভেঙে নেব। টাইট করতে হবে অনেক জোরে, হ্যাঁ। তো আপনাদের এখানে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, কারণ আপনাদের এখান থেকে যাওয়ার পর কিন্তু আপনার উদ্যোক্তা এসে বলবেন যে স্যার আমার প্যাকেটের অর্ধেক করবেন মাইসিলিয়াম গ্রো করে আর অর্ধেক নামে না। যাই হোক এই কোশ্চেনগুলো কিন্তু আপনার কাছে এসে করবে, তার জন্য অ্যান্সারটা ভেঙে দিয়ে দিচ্ছি। কারণ এটা আমি কিছু পরিমাণ নিলাম, নিয়ে যদি বেশি পরিমাণ চাপ দিই তাহলে জিনিসটা বসে যাবে। হাফ কেজির জন্য আরও কিছু পরিমাণ নিয়ে যদি পরিপূর্ণ প্যাকেটটা আমি তৈরি করি, যখন আমি স্টিম করবো তখন কিন্তু এখানে একটা দাগ সৃষ্টি হবে, পানি জমাট হয়ে থাকবে। তো তখন উনি যখন ইনক্লুশন করবে এখানে মাদারকে ইনক্লুশন করার পর মাইসিলাম যখন গ্রো করবে এখানে এতটুকু পর্যন্ত খুব সুন্দর হবে, তার পরবর্তী কিন্তু আর মাইসিলামটা গ্রো হবে না। আর যদি হয়ে যেতে থাকে অনেক লেট হয়, নিচে যে পানিটা জমাট হবে তার জন্য। এরকম যদি সমস্যা হয় তাহলে বলবেন যে মাঝখানে চাপটা না দেওয়ার জন্য। একসাথে পরিপূর্ণ নিয়ে যদি উনি চাপ প্রয়োগ করে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না, ঠিক আছে? তবে এখানে বেশি জোরে চাপ দিলে হ্যাঁ এটা বসে যাবে। বসে যাবে, তখন আর মাইসিলিয়ামটা নিচের দিকে যাবে না। না আপনি কথা বোঝেন না, আমরা এটা বুঝিনি। বেশি পরিমাণে যদি আপনি এখানে চাপ দিই, আমি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যখন ধরুন কিছু পরিমাণ চাপ দিলাম, এখন যদি আমি হাফ কেজির জন্য আরও কিছু নিলাম, ধরেন এখানে আমার হাফ কেজি আছে, এখন কিন্তু আমি প্যাকেটটার বাঁধার জন্য আরও ভালো করে চাপ প্রয়োগ করবো। কিন্তু এই যে মাঝখানে যে চাপটা আগে দিয়ে নিয়েছি, এখন যদি চাপ প্রয়োগ করি উপরে যে কাঠের উপরটা আমি দিয়েছি নিচে, এখানে মাঝখানে কিন্তু একটা অ্যাডজাস্ট হবে না, একটা গ্যাপ থেকে যাবে। আর যখন এটা স্টিম করবো এখানে পানি জমাট হয়ে এখানে পানি থেকে যাবে। তখন মাইসিলিয়াম তাহলে আমরা কি একবারে ভরে চাপ দিব? একবারে দিয়ে যদি চাপ দেয় তাহলে তাহলে আর ভালো। এই সমস্যাটা বুঝতে পারছি, জি। লেয়ার সৃষ্টি হবে না, মানে লেয়ার তৈরি হবে। কারণ এই সমস্যাগুলো বেশিরভাগ হয়, তো তার জন্য তুমি ভেঙে বললাম। আর আরেকটা হচ্ছে যে প্যাকেটে পোকা হয়, আপনি মিশ্রণটা যদি ভালো করে যদি না করে তাহলে প্যাকেটের পোকা হয়। গমের ভুসি যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু পোকা সৃষ্টি হয়, ভালো করে যদি মিশ্রণ করা হয় তাহলে এটা আর হয় না। মানে বালি আর খোয়া সেইভাবে মিশাতে হবে যদি ঢালাই ভালো থাকে। এখানে আমি হাফ কেজি নিয়েছি, এটা কি মাপার কোনো দরকার আছে না আইডিয়া? যখন কাজ করবো তখন মেপে নিতে হয়। তবে এখানে হাফ কেজি আছে, আমি সবসময় করি তো। আচ্ছা আচ্ছা। আর আমরা মাপবো সব প্রথম মাপবো, ছয় পরে সাতবার আমরা নিলে আইডিয়া একটা মাপলে আইডিয়া তা হাফ কেজি কম বেশি হলে তো কোনো সমস্যা না সমস্যা হবে না। টিকেটের সঙ্গে কম হবে, এগুলোর সঙ্গে কম বেশি হবে। কস্ট বেশি যাওয়ার যেদিন এখান থেকে আপনাদের শেষ হবে তার আগের দিন সব কিছু বলে দেবে। বলতে পারছি। এটাকে সুন্দর করে আমরা চাপ দিয়ে নেব। মসজিদের গম্বুজ যেরকম চারপাশ থেকে সমতল হয়ে একটা জায়গায় স্থান করে, এটা ঠিক এরকম তেল হয়। তার জন্য হাতের তালুর অংশটা কাজে লাগাবো। তো এটা আমরা দেখে দিতে পারবো এটার ফলাফল না এটা না, 20 দিন। এটার নাম হচ্ছে নেক, বাংলা এটাকে গলা বা ঘাড় বলে। এটা দিয়ে প্যাকেটটা টাইট করে বেঁধে নেব। ওটা প্রত্যেকটাতে থাকবে আবার নেট পরাই দেওয়া হলো, কানে কানে বের করতে হবে।
এটা যদি ওই অতিরিক্ত টাইট বা যদি একটু ঢিল হয় বা হালকা হয় তাহলে কোনো সমস্যা? এটা যদি প্যাকেটটা যদি লুজ হয়, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, যখন এটা জীবাণুমুক্ত করব, করার পর কিন্তু এটা হয়ে যাবে একদম, মানে এই কণাগুলো বের হয়ে যাবে, প্যাকেটটা তখন আর বসবে না। আর প্যাকেটটা যদি টাইট হয় তাহলে আমার প্যাকেটটা বসবে, এবং মাইসিলাম গ্রো করতে আমার সুবিধা হয়। বেশ করে লুজ হলে তো পানি জমা হয়, এটা মাইসিলাম গ্রো করতে আমার সুবিধা হয়। উপরে কি তুলা দিবে? মাঝারি মানে টাইট হবে, বেশি টাইট না বেশি। এটা তৈরি করার পর এরকম একটা কাঠি দিব, কাঠিটা ঠিক মাঝখান যে অংশটা আছে তার থেকে একটুখানি নিচ পর্যন্ত আসবে, একদম তলা পর্যন্ত আসবে না। কাঠটা হচ্ছে ওই নেকের মাপ হ্যাঁ, মাপ নেকের মতো হতে হবে। মাপ অনুযায়ী 100-এর ভিতরে 75% হয়েছে আর 25% মতো থেকে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আপনারা সবাই এই প্যাকেটটা একটু ধরে দেখবেন যে কী পর্যন্ত হার্ড হয়েছে। প্যাকেটগুলো যেন এরকমটাই হয়, তবে হ্যাঁ চাপ যদি দেন তাহলে নষ্ট হয়ে যাবে, ধরলে কিন্তু বুঝতে পারবেন। একটু ধরে দেখেন, ধরে দেখেন। টাইট কতটুকু এবং ভিতরে যে এটা আছে ওর ছিদ্রটা এখানে দেখছি। দেখার মেন জিনিস হচ্ছে প্যাকেটের কর্নারটা। প্যাকেটের নিচে যে কর্নারটা আছে না, এই কর্নারটা পরিপূর্ণ হয়েছে কিনা, আর নেকটা কিন্তু মানে টাইট হয়েছে কি নড়তেছে না। যখন আপনি পৌঁছে দেবো দেখে নিন, প্যাকেটের কর্নার হবে না, নেকটাই বসবে না। ভালো করে দেখিয়ে দেবো। আর যাই হোক, এখান থেকে গিয়ে যেন তার ভুলটা ধরতে পারেন। আপনি পারেন না সেটা কিন্তু স্বীকার করা যাবে না, জীবনেও না। চেপে ধরবে। পৃথিবীতে এমন কোনো কাজ আছে যে উপসহকারীরা পারে না। জীবাণুমুক্ত করা যায় দুইভাবে, এক হচ্ছে ড্রাম আর হচ্ছে চেম্বার। একটা ড্রাম একটা চেম্বার, নোট করে রাখেন, এখান থেকে যাওয়ার পর জিজ্ঞেস করবেন। একটা ড্রাম একটা চেম্বার। একটা চেম্বার, ওরা একটা চেম্বারে যাবো না, যেহেতু দুইটা একসাথে করা যাবে না, একটা করবো। প্রথমটা হচ্ছে ড্রাম। হ্যাঁ, ড্রামে যদি জীবাণুমুক্ত করি, এক্সট্রা কিছু কাজ করতে হয়, যেমন কিছু পরিমাণ তুলো, এটা বাসায় ফ্রি আছে। একটা মুখের উপরে দিয়ে দিলাম, দেওয়ার পর এরকম একটা কেপ দুটো দিয়ে দেবো। সব সাইজের মাপের জিনিস। নিচেটা ছিল আমার নেক, উপরটা হলো কেপ। আচ্ছা, এখন একটু যদি সাইডে খেয়াল করেন, ড্রাম দেখা যায় না? একটু যদি খেয়াল করেন, হ্যাঁ, এটা কিন্তু আবার তেলের ড্রাম না, এটা কিন্তু কেমিক্যালের ড্রাম। তেলের ড্রাম এমনকি কেমিক্যালের ড্রামে কিন্তু পুরুত্ব পাতলা থাকে। আমাদের দেশে যেটা তেলের, এটা কিন্তু পুরুত্ব পাতলা থাকে। যখন কাজ করবে তখন বলবেন যে ওনাদেরকে কেমিক্যালটা নেওয়ার জন্য, তাহলে অনেকদিন লাস্টিং করে। মোটা থাকে তো অনেকদিন ব্যবহার করা যায়। আচ্ছা, ড্রামটা নিলাম, নেওয়ার পর এটার ভিতরে একটা মাছা ব্যবহার করি। মাছা জিনিসটা আপনাদের চিত্র দেখাইছে? দেখে নাই? আমার মাছাটা আছে কিন্তু ড্রামটার ভিতরে আছে, একটু পরে বের করবো তো সরাসরি তখন দেখাবো। এমনি নর্মালি বলে দিচ্ছি। মাছা জিনিসটা তো বুঝেন এমনি নর্মালি, ওটা উচ্চতা থাকে 6 ইঞ্চি করে না, একদম ড্রামের সাইজে, যেন ড্রামের ভিতরে আমার বসে, ঠিক আছে। এই 6 ইঞ্চি পরিমাণ উচ্চতা মাছাটা আমরা ড্রামের ভিতরে বসানোর পর এখানে 5 ইঞ্চি পরিমাণ পানি ব্যবহার করি। একটু নিচে থাকে, পানি লাগে না, হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে। ট্রানজিটি দিতে হবে পুরো তো। 6 ইঞ্চি পরিমাণ মাছার সাইজটা থাকবে, যে মাছাটা আমি ব্যবহার করবো, ওটা আমি সরাসরি দেখাবো, কারণ আমার ড্রামের ভিতরে এখন জীবাণুমুক্ত চলতেছে, এটা খোলা যাবে না, গরম ওইটা। 5 ইঞ্চি পানি। আর 5 ইঞ্চি পরিমাণ পানি, পানি হচ্ছে 5 ইঞ্চি। হ্যাঁ। পানিতে জীবন তো সিদ্ধ হবে এটা। মাস স্টিম। যদি আমি বসানোর পর এই যে প্যাকেটটা দেখছেন, প্যাকেটে সাজানো একটা সিস্টেম আছে, আমি সাজানোটা দেখিয়ে দিচ্ছি। ড্রাম জিনিসটা তো আমার গোল থাকবে এরকম। প্রথম ধাপে যে প্যাকেটটা বসাবো এরকম খাড়া অবস্থায়, মাথার উপরে। হ্যাঁ মাথার উপরে, এরকম খাড়া অবস্থায় পরিপূর্ণ পুরো জায়গাটার ভিতরে খাড়া অবস্থায় সাজিয়ে দেবো, একদম পরিপূর্ণ পুরো জায়গাটা ভিতরে। নেক্সট যে প্যাকেটটা সাজাবো সেটা থাকবে শোয়ানো অবস্থায় এইভাবে। আর টিনের সাথে যদি এটা লেগেও থাকে, এটা কিন্তু পড়বে না। আচ্ছা। এই যে পিপিটা 120 থেকে নিয়ে 180 ডিগ্রি পর্যন্ত তাপ সহনশীল। যখন 180 ডিগ্রি ক্রস করবে তখন এটা বলতে শুরু করবে, তার আগ পর্যন্ত কিন্তু না। বাকি প্যাকেটগুলো এটার মতনই পর্যায়ক্রমে উপরের দিকে উঠবে, শুধু নিচেটা খারাপ অবস্থা, বাকি সবগুলোই শোয়ানো অবস্থায় থাকবে। আচ্ছা আচ্ছা। এরকম করে একটা ড্রামে সর্বোচ্চ 130 থেকে 150টা পর্যন্ত রাখা যায়। 130 থেকে সর্বোচ্চ 130 150। থেকে 150। ড্রাম। হ্যাঁ, একটা ড্রামে। এখন আমি 150টা প্যাকেট রাখার পর ড্রামের মুখটা ভালো করে লক করে দিলাম।
রাইস কুকার চিনেন অবশ্যই। যখন রান্না করে দেখবেন 100 ভিতরে 3 থেকে নিয়ে 7-5 মতো জলীয় বাষ্প বের হয়, পরিপূর্ণ কিন্তু বের হচ্ছে না, সেজন্য ফেটে যেন না যায়। এখানে ঠিক সেম ঘটনাটাই ঘটবে, তবে এখানে এক্সট্রা করে ঢাকনা ছিদ্র করার প্রয়োজন হবে না। আমার ড্রামের যে মুখটা এটা একদম স্কোয়ার থাকে না, এখানে একটু সীমিত করে আঁকা বাঁকা থাকে, তো এখান থেকে এমনিতে আমার জলীয় বাষ্প বের হয়ে যাবে। ড্রামের মুখটা লক করে দিয়ে গ্যাসের চুলা আমরা এখানে তাপ দিই 4 ঘন্টা 30 মিনিট, মিডিয়াম পরিমাণ, নোট করে রাখেন। গ্যাসের চুলা 30 মিনিট। গ্যাসের চুলাটা 4 ঘন্টা 30 মিনিট। এটার কোনো ইয়ে আছে সেন্টিগ্রেড, যেমন না, আমরা এখানে আপনি সময় মেনটেন করবো। ইন্ডাকশন চুলা যেমন ব্যবহার হয় মিডিয়াম 1500, 400, 1200, হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বলতেছি গ্যাসের চুলা 4 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট, 4.5 ঘন্টা। আচ্ছা, এখানে আপনার কত ডিগ্রি তাপমাত্রা উঠছে সেটাই আমরা দেখবো না, এখানে জাস্ট আমরা সময়টি মেনটেন করবো। হ্যাঁ, আমরা কত মিনিট ধরে দিয়েছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। গ্যাসের চুলার ক্ষেত্রে কিন্তু 4 ঘন্টা 30 মিনিট, তবে তাপটা থাকবে মিডিয়াম, বেশিও না কমও না। এটা হচ্ছে আপনার গ্যাসের ক্ষেত্রে। আর লার্কির চুলার ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ লার্কির ক্ষেত্রে সবসময় সম্পূর্ণ তাপমাত্রা করে না, কখনো কম বা কখনো বেশি করবে। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব মিডিয়াম পরিমাণটা রাখার ট্রাই করবো, রেখে আমরা তাপ দেওয়াটা শুরু করব। যখন আমার ড্রামের সাইড থেকে জলীয় বাষ্প বের হচ্ছে তখন থেকে নিয়ে 4 ঘন্টা, একটু পার্থক্য আছে দুইটার ভিতরে। লার্কির চুলা দিয়ে দিলে 4 ঘন্টা হ্যাঁ, জলীয় বাষ্প বের হবে। বের হওয়া থেকে 4 তখন ঘন্টা। থেকে নিয়ে। জলীয় বাষ্প বের হতে হ্যাঁ 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 4 ঘন্টা। হ্যাঁ, যখন জলীয় বাষ্প বের হচ্ছে তখন থেকে নিয়ে 4 ঘন্টা, একটু পার্থক্য আছে। জলীয় বাষ্প সুবিধা আছে, কেমন সুবিধা? 2 থেকে 3টা যখন আমরা জ্বালানি ব্যবহার করি, ব্যবহার করার পর অনেকগুলো কয়লা সৃষ্টি হয়, তখন আমার দেখা যাচ্ছে একটা করে আমার যদি জ্বালানি দেই তাতে আমার কিন্তু মিডিয়াম পরিমাণ তাপটা চলে আসে, মানে অনায়াসে আমার কাজটা হয়ে যায়। এরকমভাবে আমার তাপ দিতে হবে। এখন 4.5 ঘন্টা কিংবা 4 ঘন্টা আপনি স্টিম যদি দেন, এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন থাকে যে আমার 5 ইঞ্চি পরিমাণ পানি কি শুকিয়ে যাবে না? পানিটা অনেক কম না? আচ্ছা, নর্মালি আমার রান্না করার ক্ষেত্রে খুব দ্রুত পানি শুকিয়ে যায়, কারণ এটা জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে চলে যাবে, রাস্তা থাকে। বাট এটার ক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্প দিয়ে আমার জিনিসটা জীবাণুমুক্ত হচ্ছে, কিন্তু ফেটে যেন না যায় তার জন্য কিন্তু সীমিত পরিমাণ বের হচ্ছে, পরিপূর্ণ কিন্তু বের হচ্ছে না। ম্যাডাম, আমি ফোন দিছিলাম, ওটা যখন আমি তাপ দেবো, দেওয়ার পর সর্বোচ্চ 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি পরিমাণ পানি শুকাবে, পরিপূর্ণ পানি শুকাবেও না, ওই ড্রামটার ভিতরে থেকে যাবে। আপনার পানি শুকিয়ে যাবে যেরকম একটা ভয় না থাকলেও কারণ চলবে। এর সঙ্গে জলীয় বাষ্প লেগে আবার তো নিচের দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যখন আপনি 4.5 ঘন্টা কিংবা 4 ঘন্টা তাপ দিয়েছেন, দেওয়ার পর যেভাবে সে ড্রামটা ওইভাবে আরও রেখে দিতে হবে 3 থেকে আরও 4 ঘন্টা রেস্টে। ঢাকনাটা কিন্তু ব্লক করে থাকবে, জাস্ট নর্মালি শুধু ওইখানে থাকবে, ওই চুলাটার উপরে থাকবে, আপনি শুধু চুলাটা বন্ধ করে দিবেন। আর লাঠির ক্ষেত্রে কিন্তু কয়লাগুলো সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। রাখছেন, রেস্টে রাখার পর যখন আমরা প্যাকেটটা বের করবো ড্রাম থেকে, 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার পর, তখন এই প্যাকেটটা কুসুম গরম থাকবে, মানে ওইরকম আর গরম থাকবে না, হাত দিয়ে ধরতে পারবেন। এই প্যাকেটটা নির্দিষ্ট একটা স্থান নিব, যে স্থানটি একটু জীবাণুমুক্ত, এরকম একটা স্থান নিয়ে রাখবো। এরপর যে কাজটা এই প্যাকেটটা, সেটা আপনাদের হাতে কলমে করিয়ে অন্য একটা সেকশনে দেখা হবে, মানে দেখাবে। এটা হচ্ছে জাহাঙ্গীর স্যার আমাদের উপরে নিয়ে দেখাবে চুন্ত। আচ্ছা আচ্ছা আর নেক্সটে যখন আপনাদের সাথে আমার দেখা হবে, এই ঠান্ডা হওয়ার থেকে নিয়ে আমি শুরু করবো। আচ্ছা। ঠিক আছে, পিপির মাথা দুটো সমান করতে হবে। অনেকজনে কিন্তু ডাবল পিপির মাঝখানে কিন্তু কাঠের গুঁড়ো ঢুকে গেছে, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, পানি থাকলেও পানা পিপি কি একটা নিতে হবে না ভাই? 2টা। ঠিক আছে, দুইটা নেওয়ার দিয়ে একটা ছিঁড়ে গেলে একটা কাভার দেয়। ঠিক আছে, এই যে এখানে তো সমান হচ্ছে না, এখন বোঝা যায় এখানে 2টা পিপি বোঝা যাবে না। ঠিক আছে, এই যে এখান থেকে ধরে কিন্তু বের করলাম, আর এটা নিচে কোনো অপশন কিন্তু নাই, এই যে নিলাম। ভিতরে ঢোকার ওরকম ঢুকবে না। ঠিক আছে, যদি বেশি পরিমাণ ঢুকে যায় তখন ওটা বের করে ফেলতে হবে। একটু একটু তো ঢুকতেই একটু ঢুকবেই, এটা স্বাভাবিক, কিন্তু বেশি পরিমাণ যেন না ঢুকে। হ্যাঁ, এই যে নিলাম। ঠিক আছে, এক পাশ থেকে ধরে এই যে বাতাসটা রেখে, ঠিক আছে, বসছে, জিনিসটা কিন্তু বসাইছে খুব সুন্দর করে। এখন এখানে বসালাম, কাজটা কিন্তু দেখতে অনেক সহজ, একটু কৌশল আর কিছুই না। অল্প করে একটা চাপ দিলাম নর্মাল। এখন 1/2 কেজি পরিমাণ এখানে নেব। লাস্ট যেটা, এটা একটু জোরে চাপ প্রয়োগ করবো। হ্যাঁ, হালকা হয়ে গেছে। হাফ কেজির মতো হবে। এখানে 1/2 কেজি মলা মলা করে নিচে
চাপ দেওয়াটা, হ্যাঁ এই গম্বুজ বানানোটা। এটা গম্বুজ করলাম, ঠিক আছে। এর জন্য কিন্তু হাতের তালের অংশটা কাজে লাগাইছি আমি, ঠিক আছে। এই যে দেখেন গম্বুজ আকৃতি প্রায় হয়ে আসছে, এখনো শেষ করে আমি শেষ করে একবারে এই যে, ঠিক আছে। হাতে তালু দিয়ে দাও তো। এই যে গম্বুজ আকৃতি দেখা যায়, একদম পরিপূর্ণ হয়েছে এটা। গম্বুজ করবেন কিভাবে? আমরা তো এই যাচ্ছি শেষ করলে কি করবে? এটা কিন্তু এরপর এটা নেক। এই দেখেন নেক ধরাটা অনেক জনের হয় নাই, নেক ধরাটা দেখেন। এটাকে ফুলের মতো আগে ছড়াইতে হবে, ফুলের মতো ছড়ালাম। এখানে এসে আপনাদের হাতগুলো এত পরিমাণ শক্ত হয়, এখানে এসে হাতটা নরম করবেন, একদম নরম, একদম নরমালি ধরলাম, ঠিক আছে। এখন ধরে এই মাংসপেশি দিয়ে, আঙ্গুল দিয়ে না, ঠিক আছে, মাংসপেশিটা এই যে এটা হালকা একটু টান দিছি, টাইট হচ্ছে না, এই বুড়ো আঙ্গুল দিয়ে এই টাইট অংশটা ধরে পুরো প্যাকেটটাই ঘোরালাম। এরকম পর্যায়ক্রমে বাকিটা করলে আমার প্যাকেটটা ইজিলি টাইট হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য এত টাইট হয়। আমরা এই জায়গায় একটু বলা যত সহজ করা তো সহজ থাকে। তবে দুই একবার আমরা টাইট তারপরে সে ব্যবসা করবে, একদিকে লস নিয়ে এভাবে করে না, ডাই হাত থেকে নিলে ইজিলি হয়ে গেছে। আচ্ছা এমনিতে কিন্তু টাইট হচ্ছে, দেখতে দেখা যায় না? হ্যাঁ দেখতে, এটা দেখতে বোঝা যায়। প্যাকেটটা পরিপূর্ণ কমপ্লিট। এটা 6 ইঞ্চি পরিমাণ নোট করা আছে না আপনাদের? এটা ড্রামের সাইজ, এটা ড্রাম থেকে বের করছে, অর্থাৎ এটা ড্রামের ভিতরে বসে, বসানোর পর পানি ব্যবহার করি কতটুকু? 5 ইঞ্চি। ঠিক এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত পানি ব্যবহার করি। আর সাজানোটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাজাই এটা। কে তৈরি করছেন এটা? আপনি তৈরি করছেন? না হয় নাই। এটা হয়েছে, এটা এখন একটা জিনিস দেখেন, এই যে আমার প্যাকেট, আপনাদের প্যাকেট দেখেন আর আমার একটা ছবি দেখেন, দেখছেন? আমরা প্যাকেট তৈরি করে ঠিক এটার মধ্যে এক সাইজের প্যাকেট যদি শক্ত হয়, এরকম টাইট যদি হয়, প্যাকেট এখানে সাজানো, এই যে এটা আপনার কাছে নষ্ট হবে তোমার মধ্যে। আচ্ছা এটা এরকম পর্যায়ক্রমে ধরেন চারপাশ দিয়ে আমি বসালাম, ঠিক আছে। নেক্সট পরে ধাপে যে প্যাকেটটা থাকবে, এই যে সরানো অবস্থায়, ক্যাপ লাগানোর পরে করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা প্যাকেট তুলো এবং ঠিক কেপ থাকবে। তুলা দেওয়ার পরে ক্যাপ করতে হবে। হ্যাঁ গর্ত করে তুলো এবং ঠিক কেপটা থাকবে, দেখানো যায় প্যাকেটটা আমি বসালাম, কিন্তু প্যাকেট থাকবে মূলত কোনটার মতো, এই যে এটার মতো, এটার মতো, ভিতরে হ্যাঁ। কেপ এবং তুলো থাকবেই মাঝখানে, ঠিক আছে। আচ্ছা। ক্যাপে কি সিদ্ধ থাকবে? না, আদার ইনক্লুশন করার পরে এখানে জীবাণু যেন না ঢুকে তার জন্য তুলোটা ব্যবহার করে। এটা আপনাদের উপরে ল্যাবে নিয়ে দেখা, ঠিক আছে। এমনি নর্মালি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি। কার কোনো কোশ্চেন আছে? আমরা ওই যে জীবাণুমুক্ত করার পরে ওই যে এই স্পনটা যে বা বীজটা, এর জন্য আমার একটা এভাবে যদি করেন তাহলে আপনি পারবেন। এরপর এটা প্যাকেট বড় করতে পারবেন আপনি। এটা হাফ কেজি না, আপনি 1 কেজি সাইজে করতে পারবেন। তবে 1 কেজি সাইজে প্রথমে যারা করে তারা পারে না, কারণ 1 কেজি সাইজ এটা লং থাকে না আর বড় থাকে না, প্যাকেট টাইট না করতে হলে ভেঙে পড়ে যায়। কথা বুঝছেন? তা আপনি এটা দিয়ে শুরু করেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে?